আজকাল মানুষ ভীষণভাবে ভোগেন, সেটা হচ্ছে স্পন্ডিলাইসিস। এই স্পন্ডিলাইসিসটা কি এবং সেটা থেকে যে কিভাবে মানুষ ভালো থাকতে পারেন সেটা একটু আপনার কাছে জানবো। আচ্ছা, প্রথমে বলি এই স্পন্ডিলাইটিস কথাটা একটা ভীষণ ভাবে মানে ভুল ব্যবহারের একটা জায়গায় এসে গেছে। সবাই এসে আমার তো প্রায় এটা সব প্রথমেই এসে আমার কাছে এসে বলে ডাক্তারবাবু আমার স্পন্ডিলাইটিস হয়েছে। স্পন্ডিলাইটিস হয়েছে মানে আপনার কী হয়েছে? না, ওই যে স্পন্ডিলাইটিস হয়েছে। তো মহা মুশকিলে পড়তে হয়। স্পন্ডিলাইটিস আমাকে অনেক সময় জিজ্ঞেস করতে হয় স্পন্ডিলাইটিস কাকে বলে আপনি জানেন? হ্যাঁ, ওই যে ঘাড়ে ব্যথা। ওই যে ঘাড়ে ব্যথা হলে সেটা আচ্ছা আগে বলে রাখি যে শব্দগুলো যদি ব্যবহার করতেই হয় তাহলে ঠিক ঠিক শব্দগুলো বলে দিই। একটা হচ্ছে স্পন্ডাইলোসিস। স্পন্ডাইলোসিসটাই বেশি আমরা যেগুলো দেখি সেটা স্পন্ডাইলোসিস। আচ্ছা, এবার সার্ভাইকাল না লাম্বোসার্কাল মানে অর্থাৎ ঘাড়ে হয়েছে না কোমরে হয়েছে এটা নির্ভর করছে মেরুদণ্ডের কোন জায়গাটা হয়েছে। এই যে এখানে মেরুদণ্ডের একটা মডেল রয়েছে, এই জায়গাটুকুকে এই প্রথম 7টা এগুলোকে আমরা বলি সার্ভাইকাল। এরপরে 12টা সেটাকে বলি ডরসাল বা থোরাসিক। তারপরে হচ্ছে 5টা লাম্বার, আর তারপরে হচ্ছে এই 5টা আবার জুড়ে গেছে জোড়া, এটা সেক্রাম। আর তার নিচে ছোট্ট একটুখানি আমাদের যেটা আমাদের লেজ ছিল। তো এখন এখানেও এটা হচ্ছে কক্সিক্স, এটা সেক্রাম, এটা কক্সিক্স, এগুলো জুড়ে গেছে। এখানে 5টা। এই সংখ্যাটা একটু এদিক ওদিক কিন্তু অনেক সময় তারতম্য ঘটে, সেটা কোনো অসুখ নয়। অনেক সময় এই 5টা না হয়ে এটা 4টে হয়ে একটা সেক্রামের সঙ্গে জুড়ে যায়। আবার অনেক সময় সেক্রামের একটা ছেড়ে এখানে এসে 6টা এখানে হয়ে যায়। এরকম ভাব অন্যান্য এইগুলো কোনো রোগ নয়, এগুলো একটু ভেরিয়েশন হয়। কিন্তু এর মধ্যে যেটা মনে রাখার সেটা হচ্ছে যে এই সমস্ত জিনিসটা একটা খাড়াই সমান কলাম নয়। এর মধ্যে কিন্তু এই দুটো করে হাড়ের মাঝখানে একটা করে ডিস্ক আছে। ডিস্ক মানে হচ্ছে চাকতি। এই চাকতিটা হচ্ছে কার্টিলেজের তৈরি। কার্টিলেজ হচ্ছে এমন একটা তন্তু যা পেশির থেকে শক্ত কিন্তু হাড়ের থেকে নরম। এই চাকতিগুলো অনেকটা ওই ওয়াশারের কাজ করে, যাতে এই দুটো হাড় ঘষাঘষি না খায়। তো সেই জন্যে এই 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 ডিস্কগুলো আছে বটে, কিন্তু এইগুলো আস্তে আস্তে বয়সের সঙ্গে যেমন সব জিনিসই নষ্ট হয়, এরকম নষ্ট হয়, ডিজেনারেশন। এবারে বয়সের সঙ্গে বললেই আবার অনেকে আঁতকে ওঠেন, কারণ ন্যাচারালি 25 বছরের কোনো মহিলাকে যদি বলি এটা বয়সজনিত রোগ, আপনার সার্ভাইকাল স্পন্ডিলোসিস হয়েছে, হয়তো মারবেন না আমাকে। কিন্তু কথা হচ্ছে যে একটা জিনিস মনে রাখতে হবে, শরীরের ডিজেনারেশন সবসময় ঠিক ক্যালেন্ডার ধরে হয় না, কোনো সময়ই হয় না। এর দুটো কারণ আছে। একটা হচ্ছে বংশগত। আমার মা বাবার কাছ থেকে আমি যে শরীরটা পেয়েছি সেটা কিন্তু ইউনিক, এটার সঙ্গে অন্য কারোর শরীর মিলবে না। কারণ একটা র্যান্ডাম সিলেকশনে মার আর বাবার কিছু কিছু জিন্স এসে মিলে গেছে, তার থেকে এই শরীরটা তৈরি হয়ে গেছে। এবারে এইটা যেমন ইউনিক, তেমনি আরেকটা জিনিস তার সঙ্গে তার পারিপার্শ্বিক। আমার যে পারিপার্শ্বিক সেটা তোমার সঙ্গে মিলবে না। আমি যা খেলেছি তুমি সেটা খেলোনি, আমি যা খেয়েছি তুমি সেটা খাওনি, আমি যেভাবে বসি তুমি সেভাবে বসো না। সুতরাং এটা হচ্ছে এনভায়রনমেন্টটা। আমি যেখানে থেকেছি যা করেছি সব দুটো মানুষের এক হয় না। তো একমাত্র আইডেন্টিক্যাল টুইন্স, যমজ, তাও এক ধরনের যমজ, আইডেন্টিক্যাল, একটা ইউনিঅভুলার, একটা ওভাম থেকে তৈরি টুইন, তাদের মাত্র ব্যাপারটা এই জেনেটিক ব্যাপারটা, তাদেরও কিন্তু এনভায়রনমেন্টাল আলাদা। দুজন একেবারে এক নিখুঁত একভাবে এক খাওয়া এক শোয়া এক খেলা হয় না, হতে পারে না। সুতরাং এই দুটো আলাদা বলে অনেকটা চুল পাকার উদাহরণ দিলে বোঝা যাবে যে কারো কারো কিন্তু 20 বছর বয়সে চুল পাকে, আর কারো কারো কিন্তু 60 বছর বয়সে চুল পাকে না। তো এই দুটোকে এইটা মনে রাখতে হবে। ডিস্কগুলোও সেরকম, ডিজেনারেশন পারিপার্শ্বিকের জন্য, অর্থাৎ আমাদের বলবো অনাচার, অবিচার এবং অত্যাচার আমরা যা করি আমাদের স্পাইনের ওপর। অনাচার বলতে আমি বলতে চাইছি যে যা করা উচিত ছিল সেগুলো না করাটা অনাচার। যে ব্যায়াম করা দরকার করি না,
এরপর হচ্ছে এর প্রতি অবিচার করি, ওর যা ওজন নেবার নয়, যা করার নয় তাই করাই ওকে দিয়ে। আর যে সব পজিশনে বসা উচিত না সেইভাবে বসি, যেরম ভাব করে মানে অনেকের অভ্যেস আছে শুয়ে 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 টিভি দেখবেন, তার জন্য একটা অদ্ভুত পজিশন করে নিলেন, টিভির পজিশনটা অ্যাডজাস্ট না করে নিজের পজিশনটা অ্যাডজাস্ট করলেন। কম্পিউটারে যারা কাজ করছেন তারা মানে যে যে পজিশনে থাকলে তার ঠিক মতো ভার্টিব্রাটা মানে এই কলমটা ঠিক শেপে থাকে, সেটা না করে কম্পিউটারের স্ক্রিনটা ফিক্সড, তিনি নিজেকে টেরিয়ে বেঁকিয়ে ঠিক করে নিচ্ছেন। তো এই ব্যাপারটা তো অনাচার, এটাও আর মানে এটা অবিচার হচ্ছে স্পাইনের প্রতি, কারণ এটা একটা ভীষণ সুন্দর স্ট্রাকচার, ভীষণ সায়েন্টিফিক বিউটিফুল স্ট্রাকচার, সেটাকে তার উপর। এবং তাছাড়া তো আছে অত্যাচার। অত্যাচার বলতে আঘাত, দুমদাম উল্টোপাল্টা কাজ করে দেওয়া, হঠাৎ গিয়ে আনট্রেন্ড এবং প্রপার কোচিং ছাড়া নানা রকম এক্সারসাইজ বা স্পোর্টস অ্যাক্টিভিটিস, যেখানে প্রপার কোচ বা প্রপার ফিজিও নেই। আমাদের স্পোর্টস মেডিসিন বা এরকম ট্রেন্ড লোক কম আছেন, কিন্তু এদের বাইরে অনেকে আছেন যাদের আমি কি বলবো জানি না, ডাক্তার হিসেবে যাদের কোয়াক বলে এরকম। এবং বিভিন্ন জিম খুলেছে আজকাল, এই জিমে সবসময় যে ট্রেন্ড লোক আছে সেটা নয়। আমি জানি যে এরকম লোকও জিম করেছেন, জিম খুলেছেন এবং সেখানে তিনিই সেটাকে চালান, যার শিক্ষাগত যোগ্যতা খুবই কম, তিনি বিশেষ কিছু শরীর সম্বন্ধে বিশেষ কিছু জানেন না। তিনি ওই যে কোম্পানি থেকে মেশিনগুলো কিনেছেন তারা তাকে নিয়ে গিয়ে একটা ট্রেনিং দিয়েছে, সেটা সামান্য 1-1.5 মাসের ট্রেনিং। 1-1.5 মাসে তারা বেসিক্যালি তিনি ওই মেশিনগুলো চালাতেই শিখেছেন। বুঝতেই পারছো, 1-1.5 মাসে মানুষের শরীর সম্বন্ধে বোধহয় কিছুই জানা যায় না। একটা মানুষের শরীর নিয়ে তুমি স্টাডি করতে গেলে কিছুই জানবে না, তারপরে আবার তার রোগ। তো অথচ তারা এই মেশিনগুলোর লোকে যাচ্ছে স্বাস্থ্যের লোভে, গিয়ে বলছে যে আমি, কেউ বলছে আমি রোগা হতে চাই, কেউ বলছে আমি মোটা হতে চাই, কেউ বলছে আমার মাসল বিল্ড করতে চাই, করে এইসব জিমগুলো দেদার জিম খুলেছে এবং দেদার চলছে। জিম করা ভালো ততক্ষণে যদি তত্ত্বাবধানে যিনি আছেন তিনি উপযুক্ত শিক্ষিত হন, অর্থাৎ যিনি ট্রেনার, যিনি কোচ বা যিনি ফিজিওথেরাপিস্ট, এরা যদি তত্ত্বাবধানে থাকেন এবং এরা যদি প্রপারলি ট্রেন্ড এবং শিক্ষিত হন তাদের লাইনে, তাহলে নিশ্চয়ই ভালো, কোনো অসুবিধে নেই। কিন্তু আমার খুব সন্দেহ আছে কটায় আছে, কারণ আমি খুব দুঃখের সঙ্গে বলছি, আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় আমি বহু রোগী পেয়েছি যারা এই জিম করে তারপরে নানা রকম এই সমস্যা নিয়ে চলে এসছেন। কি হয় না, এই ডিস্কগুলো নষ্ট হতে থাকে, এই ডিস্কগুলো যেমন যেমন নষ্ট হয় তেমনি এগুলো ফেটে যাওয়ার একটা টেন্ডেন্সি হয়, ফেটে বেরিয়ে আসে এই ডিস্কগুলো। এখানে আমি দেখাচ্ছি মডেলে, এই যে ডিস্ক রয়েছে, এই যে চাকতিগুলো দেখা যাচ্ছে আশা করি, তো এই চাকতিগুলো যদি নষ্ট হয়ে ফেটে বেরিয়ে আসে কিরম হবে ব্যাপারটা, এই যে ফেটে বেরিয়ে এসছে একটা দেখানো হচ্ছে না, এরকম লাল টুকটুকে এরকম হয় না, কিন্তু এটা মডেলের জন্য বোঝানোর জন্য, কিন্তু আশা করি বোঝা যাচ্ছে। এবং বেরিয়ে এসে কি হচ্ছে না, এই দুদিকে দেখা যাচ্ছে যে নার্ভ রুটস, শেকড়, এর থেকেই বাইরে গিয়ে সব নার্ভ তৈরি হবে বা বাইরের নার্ভগুলো এসে এদের তৈরি করছে। দুদিকে দুটোই সত্যি, এইগুলো হচ্ছে নার্ভ রুটস। এর মধ্যে কি আছে না, যে নার্ভগুলো ওপরে ব্রেনের থেকে খবর নিয়ে আসছে বা হুকুম নিয়ে আসছে সেগুলো, আবার এরই মধ্যে রয়েছে তেমন নার্ভস যারা বাইরে থেকে ব্রেনে খবর নিয়ে যাচ্ছে সেগুলো। তো এদের সবার মিলিত জায়গাটা এই রুট, এরা এরম ভাব এক একটা জায়গা থেকে, হ্যাঁ, তো সারা শরীরে এইভাবে আছে সাজানো। এটা শুধু আমরা কোমরটুকু দেখছি, যেমন আমরা একটু আগে দেখছিলাম পুরোটা, এরকম শুধু কোমরটা বড় করে দেখছি। তো এই জায়গাটা দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি এই রুটগুলো কেমন মিশিয়ে এখানে এসে একটা মোটা নার্ভ তৈরি করছে, এই মোটা নার্ভটা তৈরি করছে, সায়াটিক নার্ভ তৈরি হচ্ছে এখানে। যাই হোক, কিন্তু ব্যাপারটা আসল হচ্ছে তাহলে এই নার্ভগুলোর উপর যদি চাপ পড়ে তাহলে কি হবে, এক তো হচ্ছে ব্যথা হবে, ভীষণ ব্যথা হবে। কোথায় ব্যথাটা হবে?
ব্যথাটা হবে কিন্তু এই নার্ভটা যেখান থেকে ব্যথার কথা নিয়ে আসার কথা সেইখানে, কারণ এ যখন স্পাইনাল কর্ডের ভেতর ঢুকে ভাগ হয়ে ব্রেনে ঢুকবে, ব্রেনে কিন্তু ও নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিচ্ছে এবং সেখানে ব্রেনে কিন্তু একটা ম্যাপ আছে, ব্রেন কিন্তু সেই ম্যাপ অনুযায়ী চেনে এবং ওই যে চাপটা পড়লো এইটা যদি এই নার্ভটা যদি ধরা যাক পায়ের জংঘার পেছন দিক থাই ব্যাক অফ থাই থেকে এসে থাকে, তাহলে আমার ব্যথাটা লাগবে ওইখানে, যদিও সেখানে আমার কোনো অসুখ নেই, কিন্তু সেখানকার নার্ভটা চাপ খেয়েছে বলে আমি ব্যথা পাবো ওইখানে। এবং ঘাড়েও ঠিক একই ব্যাপার, ঠিক একভাবেই বলতে পারি যে যেটা আমার কাঁধ থেকে বা আমার কবজি থেকে যে নার্ভটা যাচ্ছে সেইটা যদি ঢোকার সময় খোঁচা খায় বা চাপ খায়, আমি ব্যথাটা তো এখানে পাবো। তো এই কারণে এই নার্ভটা পৌঁছচ্ছে ব্রেনে, যখন ব্রেনের ওই জায়গাটায় ওই ম্যাপটা ওইখানে হিট হচ্ছে, তো সেইখানে পৌঁছানো মাত্র ওই জিনিসটা হবে, যে ব্যথাটা হবে। এরপর কি হবে না, চাপ বাড়তে থাকলে, এটা তো হলো চাপ হলো, সে ব্যথা হতে থাকলো, এর সঙ্গে কি হবে না উল্টো দিকে যে নার্ভগুলো নিচে যায় ব্রেন থেকে যারা খবর আনছে তারাও তো চাপ খাচ্ছে, নিচ থেকে যারা ওপরে যায় তারাও চাপ খাচ্ছে। তো নিচ থেকে ওপরে যাওয়ার জন্য ওইটা যেমন হবে, আরেকটা হচ্ছে অনেক সময় একটা ঝিনঝিনানি বা একটা অসাড়ত্ব, যত চাপটা বাড়বে আস্তে আস্তে নার্ভগুলো ঝিমিয়ে পড়ে ঘুমিয়ে পড়বে, তারপর মরে যাবে। তো এই ঘুমিয়ে পড়া এবং মরে যাওয়া স্টেজে গেলে তখন জায়গাটা অসাড় হয়ে যাবে, সেই জায়গাটায় সত্যি সত্যি কিছু হলে বা আমি একটা পিন ফোটালে বা চিমটি কাটলে আর বোঝা যাবে না, কারণ আর কিছু ও ক্যারি করতে পারছে না, হয় ঘুমোচ্ছে নয় মরে গেছে, মানে অজ্ঞান হয়ে গেছে বা মরে গেছে। কিন্তু উল্টো দিকে যে নার্ভটা আসছে সে যদি চাপ খায়, তাহলে প্রথমে কি হবে না, সে যে পেশিগুলোর তার যে পেশির উদ্দেশ্যে যাচ্ছিল, অর্থাৎ ব্রেন যাকে নড়তে বলছিল, সেই নড়ার জায়গাটা নড়বে না, সেই পেশিটা সংকোচন আর হবে না। আমাদের সমস্ত মুভমেন্ট হয় পেশির সংকোচনের দ্বারা। তা একটা পেশি টানছে বলে আমার হাতটা এরম করে উঠে যায়, একটা নয় অনেকগুলো পেশি টানছে বলে আমার উঠে আসছে, তো সেই পেশিগুলো যদি মোটে না টানে আমার হাত উঠবে না। এটাকে আমরা বলি পক্ষাঘাত, প্যারালিসিস। যখন পুরোপুরি হয় না তখন এটাকে বলা হয় প্যারেসিস, তার পুরোপুরি হয়ে গেলে প্যারালিসিস। এটা হচ্ছে ওই আবার একই কথা, ঘুমিয়ে পড়েছে, অজ্ঞান হয়ে গেছে না মরে গেছে। নার্ভটা যদি মরে গিয়ে থাকে তাহলে আর আশা নেই, কিছু করা যাবে না। যদি ঘুমিয়ে থাকে তাহলে জাগিয়ে তোলা যাবে, অজ্ঞান হয়ে থাকে তাহলেও আশা আছে। এবার কতগুলো ফাইবার মরেছে তার ওপর আর কতগুলো ফাইবার ঘুমিয়ে আছে এর ওপরে কিন্তু নির্ভর করছে রেজাল্ট, আলটিমেট চিকিৎসার ফল কি হবে। অর্থাৎ এইখানে একটা ব্যাপার আছে যে কত তাড়াতাড়ি আমরা চিকিৎসাটা শুরু করতে পারি। কিন্তু এইগুলো হওয়ার অনেক আগেই স্থানীয় ব্যথাটা হবে, কোমরে ব্যথা হবে, তখন থেকে চিকিৎসা করলে সত্যি কথা বলতে কি এই যে স্পন্ডাইলোসিস বলে যে জিনিসটা, এটা এই লাম্বারেই হোক সার্ভাইকালেই হোক, ডরসালে হয় কম হয়, কিন্তু এই লাম্বোসেক্রাল এই জায়গাটায় অথবা ঘাড়ের সার্ভাইকাল জায়গাটায় যেখানেই হোক না কেন, এটা সাধারণত অপারেশন লাগে খুব বেশি হলে শতকরা হয়তো 2 থেকে 3 জন মানুষের, মানে 100 জনের যদি আর্লি স্টেজে চিকিৎসা করা হয় তাহলে 2-3 জনের বেশি সার্জারি লাগবে না। সুতরাং কোমরে ব্যথা হয়েছে, স্পন্ডিলোসিস হয়েছে, এরে আমার অপারেশন হবে, এটা ভাবার কোনো দরকার নেই। দেখেছো আমাদের ইয়েতে আমরা কত হাজার অপারেশন করছি, তো এত হাজার হাজার, হাজার হাজার মানে কি, মানে যেহেতু অনেক রুগী দেখলে, মানে 10,000 জন রুগী দেখলে তার 1%ও তো অনেক, তো সেই হিসেবে সেরমই হয়। এর থেকে বেশি অপারেশন বেশি লোকের লাগে না, কিন্তু যেখানে করতে হবে, যখন ডিসটা এইভাবে বেরিয়ে এসে একটা নার্ভকে চেপে মেরে দিচ্ছে, তখন নার্ভটাকে নিশ্চয়ই বাঁচাতে হবে। ডাক্তারবাবু একটা বিষয়, যে যাদের ধরুন অপারেশন লাগছে না তাদের কি ওষুধ বা, এটাই বলছি, যখন প্রথম
কোমরে বা ঘাড়ে ব্যথা হলো, প্রথম দিন হচ্ছে, সেই দিনই কি আমি সোজা গিয়ে আরম্ভ করে দেবো এক্সারসাইজ, এই কী বলে এক্স রে, সিটি, এমআরআই ইত্যাদি ইত্যাদি? না, কখনোই না। হ্যাঁ, একটু ডাক্তারবাবুকে জিজ্ঞেস করে নেওয়া যেতে পারে যদি খুব বেশি হয়। সাধারণ ব্যথায় কেয়ারটা যায়, কিন্তু যেটা করা দরকার সেটা হচ্ছে অল্প রেস্ট। আগে যেরকম সপ্তাহ পর সপ্তাহ রেস্ট দেওয়া হতো, এখন তা আমরা বলি না। সাধারণত একদিনের রেস্টই যথেষ্ট, একটু বেশির ক্ষেত্রে 3 দিন হয়তো বিশ্রাম লাগতে পারে। এর বেশি বিশ্রাম নিতে হবে না, এর বেশি বিশ্রামের প্রয়োজন নেই। সাধারণ কিছু পেন কিলার্স খাওয়া যেতে পারে, তার মধ্যে সব থেকে আমরা বলি প্যারাসিটামল ট্যাবলেট 650 মিলিগ্রাম দিনে 3 বার স্বচ্ছন্দে খাওয়া যেতে পারে। একটু একটা দিন শুয়ে নেওয়া, আর প্রথম দিন যদি ওই দিনই প্রথম ব্যথা হয়েছে হয়, তাহলে একটু বরফ দেওয়া যেতে পারে জায়গাটায় যেখানে ব্যথা হচ্ছে, কোমরে একটু কিন্তু যদি তাতে না কমলো, বাড়তেই থাকলো, তখন চিকিৎসকের শরণাপন্ন হওয়া ভালো, কারণ তখন উনি তাহলে আর একটু শক্তিশালী একটু ব্যথার ওষুধ দেবেন। সেটা বুঝে দিতে হবে কার কোনটা চলবে, সবাইকে সব ওষুধ দেওয়া যায় না। এবং তারপর মানে দ্বিতীয় তৃতীয় দিনের চিকিৎসা নিজের হাতে না রাখাই ভালো। তখন চিকিৎসককে জিজ্ঞেস করে কিছু এর সঙ্গে কিছু ওষুধ দেওয়া হয় যেগুলো ওই পেশিগুলোর সংকোচনকে কমিয়ে দেয়। কারণ পেশিগুলো রক্ষা করার জন্য স্প্যাজমে চলে যায়, যেই স্প্যাজম হয়, জোরে সংকোচন হয়, তার জন্যও ব্যথা হয়, পেশিগুলো আহত হয়। তো সেটা কমিয়ে দেওয়ার ওষুধ আমাদের আছে, সেটা ওষুধটা চিকিৎসক দিয়ে কমিয়ে দিলেন। এতে হলো না বা বারবার হতে লাগলো, তখন কিন্তু চিকিৎসা করতে হবে ঠিক করে। আবার বলছি, আগে নিজের বাড়ির চিকিৎসকের কাছে যান, তাকে জিজ্ঞেস করুন। যদি এটা সত্যি এরপরে ওরা বলেন এবং সত্যি স্পাইনাল মানে নিউরোসার্জন, স্পাইন সার্জন ইত্যাদি এসব লাগে, তাহলে কিন্তু পরীক্ষা নিরীক্ষাগুলো, বেসিক পরীক্ষা এরা করে দেবেন, কিন্তু মানে এই ডায়াবেটিস আছে কি না, থাইরয়েডের কী পজিশন ইত্যাদি এগুলো করে দেবেন। কিন্তু যদি এর থেকে বেশি কিছু লাগে, এমনকি এক্সরেও, তাহলে বোধহয় স্পাইন সার্জন বা নিউরোসার্জন বা যিনি এগুলোর স্পেশালিস্ট, এরম কারোর কাছে গিয়ে করানো ভালো। কারণ কিছু যেমন একটা এক্সরে লাগবেই। আমরা দেখেছি যে এক্সরেগুলো ঠিক যে পজিশনে দরকার সেটা অনেক সময় করা হয় না। তো রুটিন যদি সেগুলো, তার ফলে কি হয়, পেশেন্টকে আবার আমায় এক্সরেগুলো করতে হয়। খাওয়াকা পেশেন্ট বেশি রেডিয়েশন, মানে এই রেডিয়েশন তো ভালো জিনিস না, এক্সরেটা এটা ভালো জিনিস না শরীরের পক্ষে। তো খামোকা সেগুলো বেশি পেলেন, তাছাড়াও তার পয়সা অর্থদণ্ডও হলো। তো সেই জন্যে ওই স্টেজ থেকে বোধহয় দেখিয়ে নেওয়া ভালো একবার। এখন নিউরোসার্জন বা স্পাইনাল সার্জনের কাছে আবার বলছি কি, যাওয়া মানে অপারেশন নয়। অ্যাজ আই সেড 3% না হয় 5% হয়তো সার্জারিতে যাবেন, সেও অনেক পরে, অনেক দিন ট্রায়াল দেওয়া হয়, অনেক কিছু করা হবে। আমি বলতে পারি, আমি জানি না ও শুনছে কিনা, শুনবে হয়তো। তো একজন ব্যাংক ম্যানেজার আছেন, তাকে আমি প্রথম দেখেছিলাম, তার বাবার সঙ্গে সে আসতো ছোট্ট মেয়ে, এবং তার আমি অপারেশন করতে বাধ্য হই, কারণ যা বলেছিলাম সেগুলো কোনোটাই মানেনি। ছোটো মেয়ে তো, সে যা অ্যাডভাইস দেওয়া হচ্ছিল কোনোটা মানেনি। সেটা বলেছে আমায় তার হাজব্যান্ড, কারণ সে তারপরে বড় হয়েছে, বিয়ে হয়েছে, এখন সে একটা ব্যাংকের ম্যানেজার, এবং সে যাই হোক, তাকে আমায় অপারেশন করতে হয়েছে। কিন্তু আফটার হাউ মেনি ইয়ার্স, প্রায় 20 বছর চিকিৎসার পর। তো সেই না 20 বছর নয়, 16 বছর চিকিৎসার পর। তার মানে হচ্ছে যে সে সেই 15 বছরের মেয়েটি mid-30s এসে শেষকালে অপারেশন, এবং সেটাও তার কারণ হচ্ছে সে নিজেও স্বীকার করছে, এবং তার স্বামী তো চাই রীতিমতো, যা বলেছেন ডাক্তারবাবু ঠিক তার উল্টো করে। যাই হোক, এরকম করে, সেটা অবশ্য স্বামী স্ত্রীরা সবসময় করে, দুজনকে ব্লেম করে, হোয়াট এভার ইট মে বি। আসল ব্যাপার হচ্ছে যে ভয় পাওয়ার কিছু নেই, এত অপারেশন হয় না রে বাবা। এমন নয় যে গেলেই বোধহয় অপারেশন করে দেবে। কিন্তু যদি অপারেশন দরকার হয়, যদি না করান, তাহলে সর্বনাশের দিকে যাচ্ছেন, অসাড়ের দিকে যাচ্ছেন, পক্ষাঘাতের দিকে যাচ্ছেন।
সেইটা হতে দেবেন না। এটা হলো স্পন্ডিলোসিস। ছোট করে স্পন্ডিলাইটিস মানে হচ্ছে এই যে দুটো করে যদি হাড় থাকে তাহলে তাদের মধ্যে তো জয়েন্টও আছে, মিলন হয়তো কোথাও, সন্ধি, জয়েন্ট, জোড়। এখানে এই হাড়গুলোর সব ওপরের সঙ্গে নিচের আর নিচের সঙ্গে ওপরের জয়েন্ট আছে। তো এই জয়েন্টগুলো এই জয়েন্টগুলো ভালোই এইখানে দেখা যাচ্ছে কি এই যে জয়েন্ট আছে, হ্যাঁ, এই ওপরেরটার সঙ্গে নিচেরটা আর নিচেরটার সঙ্গে ওপরেরটা এইভাবে জয়েন্ট আছে, এদিকেও আছে এদিকেও আছে, ডান দিকেও আছে বাঁ দিকেও আছে, ঠিক আছে। তো এই যে জয়েন্টগুলো, এগুলোর যদি প্রদাহ হয় বা এইখানে যদি কোনো ইনফেকশন হয়, সেইটা হবে স্পন্ডিলাইটিস। এবং এই স্পন্ডিলাইটিসের মধ্যে আমি সব স্পন্ডিলাইটিস আলোচনা করবো না, কিন্তু একটা আমি বলছি, সেটা যেহেতু এখনও আমাদের দেশে কমন, টিউবারকুলার স্পন্ডিলাইটিস, যেটা স্পন্ডাইলোডিসকাইটিস হয়, অর্থাৎ ওই ডিস্ক এবং এই জয়েন্টস এবং হাড় সব মিলিয়ে স্পন্ডাইলোডিসকাইটিস, এই একটা টিউবারকুলোসিস বা টিবি একটা কজ, একটা কমন কজ। তো সেটা যখন চিকিৎসক সন্দেহ করবেন বা পাবেন, তখন তার চিকিৎসা অবভিয়াসলি আলাদা। তার টিবির চিকিৎসা করতে হবে। টিবির চিকিৎসা করে যদি দেখা যায় বা এমন স্টেজ যদি আসে যখন অনেক বোন ডিস্ট্রাকশন হয়ে গেছে, তখন অপারেশন করে, সেটা অন্য অপারেশন, তখন আমার ওই হাড় খানিকটা রিপ্লেস করতে হবে অন্য জিনিস দিয়ে, ধাতু দিয়ে, এটসেট্রা ফিক্স করতে হবে যদি নড়বড়ে হয়ে গিয়ে থাকে। আর এর সঙ্গে আরেকটা জিনিস বলে নেবো, ওই কাছাকাছি নাম বলে, সেটা হচ্ছে স্পন্ডাইলোলিস্থেসিস। স্পন্ডাইলোলিস্থেসিস মানে একটা হাড় আরেকটার উপর এগিয়ে গেছে বা পিছিয়ে গেছে। তো এরম দুটো হাড় রয়েছে, এই যে এখানে রয়েছে পরপর পরপর হাড়গুলো, মনে করা যাক একটা হাড় আরেকটার উপর এগিয়ে গেল বা পিছিয়ে এলো, এই নার্ভগুলোর উপর টান পড়বে। বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না আশা করি। তো সেই টান পড়লে কি হবে, আবার সেই একই ব্যাপার হচ্ছে, কিন্তু চেপে যা করা যায় টেনেও তাই করা যায়। আমি চেপেও মারতে পারি, টেনেও মারতে পারি। তো এটাও সেই নার্ভগুলোকে মারার চেষ্টা হচ্ছে, তারা আপত্তি করবে। সেই আপত্তিতে কান না দিলে ওই একই সর্বনাশের দিকে চলে যাব। আর স্পন্ডিলোলিস্থেসিসের ব্যথাও প্রচণ্ড বেশি ব্যথা, কারণ হাড়টা নড়ছে। এবার আমরা এক্সরে করে এটা ধরে নিতে পারি যে, যেটাকে বলি এটা স্টেবল না আনস্টেবল, অর্থাৎ এর মধ্যে এটা যে এগিয়ে গেছে, এগিয়ে গিয়ে সেখানে চেপে বসে আছে নাকি আগে পেছনে করছে, সেটা আরও ডেঞ্জারাস। তাই যদি হয় তাহলে এগুলোকে স্ক্রু, রড ইত্যাদি দিয়ে আমাদের আটকে দিতে হয়। এবং সেটা খুব মানে ভেরি স্যাটিসফ্যাক্টরি, মানে খুব অপারেশন, সেরে যায়। ডিস্কটাকে বার করে দেওয়া হলো, স্ক্রু রড দিয়ে আটকে দেওয়া হলো। এটা খুব অপারেশনটা খুব কমন এই জন্যে যে রোগটা ভীষণ কমন। এমনিতে কিন্তু পপুলেশন ওয়াইজ দেখলে খুব কম লোকের হয়, নট ভেরি কমন। তো স্পাইন সেন্টার এখানে অনেক হয়। আমাদের লোকে ভাবে যে ওরে বাবা এত তো তাহলে আমারও হবে বোধ হয়। নট নেসেসারিলি, নো। আমরা যত লোকের করছি বলছি তো, আমরা 95 জনকে বলছি না করব না, 5 জনকে হয়তো করছি। এবং সেই 5 জনের মধ্যেও 2 জনকে করছি অনেক বছর পর বা অনেক মাস পর। 3 জনকে হয়তো করছি তখনই, কারণ তারা এমন অবস্থায় এসছেন যে আর আমায় সময় দিচ্ছেন না, তখন তার প্যারালিসিস শুরু হয়ে গেছে, পা দুর্বল হয়ে গেছে। এরকম অসংখ্য পেশেন্ট আসেন, অসাড়ত্ব দেখা দিয়েছে। আরও যেটা ডেঞ্জারাস সেটা হচ্ছে প্রস্রাব এবং পায়খানা, এই যে ব্ল্যাডার অ্যান্ড বাউল এর কন্ট্রোল, একে কন্ট্রোলে রাখা, এটা ইউ আন্ডারস্ট্যান্ড ভেরি ইম্পর্টেন্ট। মানুষের মানে আমাদের সামাজিক জীবনের পক্ষে এটা একেবারে এসেনশিয়াল। আমি যদি পেছাব বা পায়খানা কন্ট্রোল করতে না পারি বা একেবারে নাই হয় আটকে যায়, যেটাই হোক, কষ্ট ছাড়াও এটা তো আমাকে জীবন দুর্বিষহ হয়ে যাবে। সুতরাং সেটাও একটা মারাত্মক জায়গা, সেখানটাও আমাদের অপারেশন করতে হয়, খুব তাড়াতাড়ি অপারেশন করতে হয় এবং প্রচেষ্টা করতে হয়। কিন্তু মুশকিল হচ্ছে এইটা হয়ে যাওয়ার আগে করা উচিত অপারেশন, হয়ে গেলে ফেরানোটা কিন্তু একটু দুষ্কর।